অলরাইট, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই যারা আমাদের আজকে জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে একটু রোল চেঞ্জ হয়ে গেছে। আমি মাশফিক হাসান, এডুকেশন ইউএসএ অ্যাডভাইজার। আজকে আমি এমসির সিটে আছি। তো আজকে আমি আসলে সেশনটা কন্ডাক্ট করব। আমাদের সাথে একজন গেস্ট খুব শীঘ্রই জয়েন করবে। আজকে আমাদের যে সাবজেক্ট, যে টপিক, সেটা হলো হাউ টু অ্যাপ্রোচ এ প্রফেসর। এটা মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করে তাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ, এবং খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হয়, কারণ এটা হলো একটা রিসোর্সের জন্য বা ফান্ডের জন্য একটা খুব স্ট্রং ব্রিজ বিল্ড আপ করে। সো আমরা এই জন্য এটা একটা আমাদের পুরো একটা আলাদা টপিক ধরে আমরা আজকে একটা সেশনের টপিক ডিজাইন করে আমরা একটা পুরো একটা আলাদা সেশন করছি। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা জয়েন করেছেন যারা, তাদের আমি আশা করি সবাই আপনারা সেফ আছেন। আনফরচুনেটলি ঢাকার সিচুয়েশন ইজ নট haven't got better in last few weeks, so আমাদের এখনো ধৈর্য ধারণ করে আমাদের লকডাউনকে রেসপেক্ট করে আমাদের বাসায় থাকতে হবে। মানে এখন স্টুডেন্টদের যে ইনস্টিটিউশন গুলো সেগুলো স্টার্ট করেনি। সো আই থিঙ্ক এটা আমাদের স্বার্থের জন্য, এবং এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে বাসায় থেকে আমাদের ভার্চুয়াল আওয়ার গুলো আরো কিভাবে এফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। আই থিঙ্ক আমরা এখন এই মুহূর্তে আমরা আমাদের যে গেস্ট আছে তাকে আমরা ওয়েলকাম জানাবো। আই থিঙ্ক হি ইজ জয়নিং আস। এই তো আমাদের মাঝে আজকে আছে হাসিব, আফজাল হাসিব। ওয়েলকাম আফজাল হাসিব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। থ্যাংক ইউ। সো একটু দর্শকদের যারা দেখছেন তাদের জানিয়ে রাখি, আফজাল হাসিব ভাই কিন্তু ইউএসএ থেকে জয়েন করেছেন। উনি ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট। এখানে থাকতে উনি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। এখান থেকে পাশ করে এআইইউবি তে শিক্ষকতা করেছেন কিছুদিন। এবং আমি এবং আফজাল হাসিব ভাই দুইজনই খুব একটা কমন থ্রেড এবং একটা খুব আমাদের মেমোরেবল থ্রেড আমরা শেয়ার করি, যে উই ওয়ার বর্ন ইন দ্য সেম প্লেস, বর্ন এন্ড ব্রট আপ। আমাদের দুইজনের বাবাই এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এবং সেখান থেকে আমাদের নারীর সম্পর্ক আপনারা বলতে পারেন। সো আই এম ভেরি হ্যাপি যে আফজাল ভাই আমাদের জয়েন করেছেন, এবং উনাকে যখনই আমি অ্যাপ্রোচ করেছিলাম, আমি এবং ইসেব, যে উনাকে নিয়ে আমরা সেশন করতে চাই, হি ওয়াজ মোর দেন ওয়েলকামিং টু দ্য হোল আইডিয়া, এবং আই এম সো হ্যাপি হি ইজ হিয়ার টুডে। আফজাল হাসিব ভাই, আপনি কিছু বলেন, তারপর আমরা মেইন কোশ্চেন আনসারে যাব। ওকে, ফার্স্ট অফ অল যেটা বলতে চাই যে আমার ফেসবুকের নেম হচ্ছে আফজাল হাসিব, বাট আমার অরিজিনাল নেম হচ্ছে AM হাসিবুল ইসলাম, which is Afzal Muhammad Hasibul Islam. So I cannot use such a big name in Facebook, so that's why I use a short name. Okay, so I was মেক সেন্স। আমি বুয়েটে ক্লাস শুরু করেছিলাম 2009-এ after I passed my HSC back in 2008, and I chose civil engineering, and I graduated in 2014. And after graduating, I joined in Uttara University first as this junior lecturer, and then I moved to American International University Bangladesh, which is AIUB, and I taught there for around 3 years. And after that, I came to US first in University of Kentucky for my master's, and then I have moved to Kansas State University in this spring, and I just passed one semester of my PhD coursework. And also for this summer, I'm moving far with my research, and also some funded projects by Kansas DOT, which is Department of Transportation. So that's it. গুড, ভেরি গুড। তাহলে আমরা আর দেরি না করে আমরা কোশ্চেন আনসারে যাই। আসিফ ভাই, যেটা হলো যে ফার্স্টেই যে কোশ্চেনটা আমাদের স্টুডেন্টরা, আমি অনেক ফেস করে থাকি, যে যদি তারা পিএইচডির জন্য, তো অবশ্যই একটা পিএইচডি স্টুডেন্টের যারা অ্যাপ্লিকেন্ট থাকে তারা যখন অ্যাপ্লাই শুরু করে, তখন তো অবশ্যই একটা টিচারের সাথে বা প্রফেসরের সাথে একটা কমিউনিকেশন স্টার্ট করতে হয় ইমেলের মাধ্যমে। কিন্তু অনেকেই আছে যারা মাস্টার্সের স্টুডেন্ট, তারা অনেক কোশ্চেন করে থাকে যে মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে তাদের কি প্রফেসরদের সাথে কমিউনিকেশন করা বা ইমেল করাটা জরুরি কিনা আর কি। এটা মানে আমার হ্যাঁ, এটা আসলে কি, যে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে মাস্টার্সে এখন বা এই মুহূর্তে ফান্ড পাওয়া কিছুটা ডিফিকাল্ট, এবং অনেকে হয়তো জানেন যে মাস্টার্সের ফান্ডের অ্যামাউন্টও কিন্তু পিএইচডি স্টুডেন্টের থেকে একটু কম থাকে।
ওকে, অ্যামাউন্ট অবশ্যই। বলতে যে আমার যে বাই উইকলি যে আমরা স্যালারিটা পাই সেটার অ্যামাউন্ট একটু কম থাকে। সো মাস্টার্সেও আমার যখন আমি ফান্ডের জন্য অ্যাপ্লাই করি, আমাদের বেসিক্যালি টার্গেট থাকে যে আমাদের যে টিউশন ফিস গুলো সেগুলো যাতে রিমুভড হয় এবং আমরা মান্থলি বা বাই উইকলি আমরা যাতে একটা স্টাইপেন্ড পাই, সো দ্যাট উই ক্যান সার্ভাইভ ইন ইউএস। এখন এটার জন্য আপনি করতে পারেন মাস্টার্স বা পিএইচডি, বোথ কেসেসে আসলে অপশন আছে দুটা। একটা হচ্ছে যে আপনি গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি থাকবেন কোনো প্রফেসরের আন্ডারে। সে আপনাকে হইতেছে কোনো সে আপনাকে কোনো প্রজেক্টের থেকে আপনাকে ফান্ড দিবে আপনার পড়াশোনা এবং রিসার্চ চালিয়ে নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে প্রফেসরের নিজস্ব কোনো প্রজেক্ট থাকে না, সো তখন যেটা হয় যে ডিপার্টমেন্ট আপনাকে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট পজিশনটা দেয়। সো রাইট। তখন যেটা হয় যে আপনি রিসার্চ করতে থাকবেন প্রফেসরের আন্ডারে, কিন্তু আপনার যে ওয়ার্ক, লাইক আপনার যে টিউশন ফিজ ওয়েভড হবে এবং আপনি যে উইকলি স্টাইপেন্ড পাবেন সেটা আপনাকে আসলে কভার হবে আপনি যে টিএ ওয়ার্কটা করছেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেটার জন্য। তো দেখা যায় এই দুটা হচ্ছে আসলে আমার অপশন নর্মালি। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার যদি ধরেন আন্ডারগ্র্যাড বা দেশে মাস্টার্স আপনার রেজাল্ট যদি খুব ভালো থাকে তখন আপনি গ্র্যাজুয়েট ফেলোশিপও পেতে পারেন। ডিপার্টমেন্ট থেকে হয়তো আপনি একটা বিগ অ্যামাউন্টে আপনি টাকা পাচ্ছেন যেটা দিয়ে আপনাকে সম্পূর্ণ আপনার টিউশন ফিজ ওয়েভড হয়ে যায় এবং আপনার হচ্ছে উইকলি একটা স্টাইপেন্ডও পায়। বাট আমরা ম্যাক্সিমাম কেসেসে স্টুডেন্টরা প্রেফার করে যে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো প্রফেসরের আন্ডারে যাওয়ার জন্য, এবং সেটার জন্য বেস্ট ওয়ে আসলে হচ্ছে প্রফেসরকে মেইল করা। কারণ রাইট। টিচিং অ্যাসিস্ট্যান্টে আপনার যে কাজগুলো বা রেসপন্সিবিলিটিস গুলো থাকে সেটা কিন্তু আসলে আপনার যে নিজস্ব পড়াশোনা বা নিজস্ব যে রিসার্চ তার থেকে ডিফারেন্ট থাকে। সো ওইখানের যে এক্স্যাক্টলি। আউটপুটটা সেটা আপনার অনেকটা টাইম কিল করে ফেলে এবং আপনার দেখা যায় যে আমরা যখন আমি দেখেছি যারা, আমি এখন পর্যন্ত ইউএসএ তে আসার পর টিএ হইতে হয়নি আমাকে, বাট হয়তো সামনে হবে। পিএইচডি তে আসলে রিকোয়ারমেন্ট থাকে যে আমি কিছুদিনের জন্য হলে আমি যাতে টিএ থাকি, উইচ অ্যাকচুয়ালি মেক্স মাই রেজুমে ফর ফিউচার ক্যারিয়ার মোর অ্যাপিলিং। বাট আমি হুম। দেখেছি যে যারা টিএ থাকে তাদের কাজের প্রেশার আসলে অনেক বেশি। সো এই হুম। কারণে আমরা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা ইউএসএ তে আসতে চায় তাদের সবার টার্গেট, ফার্স্ট টার্গেট থাকে আসলে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো প্রফেসরের আন্ডারে কাজ করা। এবং সেটার জন্য আপনাকে যেটা বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রফেসরকে আমরা অ্যাপ্রোচ করি। এখন ধরেন প্রফেসর একটি প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্টে তার হচ্ছে কয়েকজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট লাগবে এবং আপনি হয়তো সেই প্রজেক্টে তার আন্ডারে আপনি ঢুকতে চাচ্ছেন। এখন আপনার ইন্টারেস্ট অফ সাবজেক্ট অফ ইন্টারেস্ট এবং প্রফেসরের স্কোপ অফ ইন্টারেস্ট যদি ম্যাচ হয় এবং আপনার যদি নেসেসারি স্কিলস গুলো থাকে তখন দেখা যায় যে প্রফেসর আপনাকে আপনার ব্যাপারে হয়তো সে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তখনই হয়তো কথাবার্তা বলার পরে আপনার সাথে একটি জুম মিটিং এর বা জুম ইন্টারভিউ যেটা সেটা অ্যারেঞ্জ করে, তারপর আপনার সাথে তার ডিসকাশন হলে এবং দেখা যায় যে এরকম প্রফেসর অনেক স্টুডেন্টের সাথে করে থাকে। এন্ড অফ ডে সে হয়তো এক থেকে দুইজনকে তার নেক্সট ফল সেমিস্টারের জন্য সে সিলেক্ট করে যে ইউ আর কামিং টু মাই রিসার্চ গ্রুপ। সো এটা আসলে টোটাল প্রসেসটা যে আমরা আসলে কেন মেইলটা করি এবং কি দরকার আর রাইট। কি এটা। ওকে। হুম 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 হুম। এক্স্যাক্টলি। আমরা আমাদের আসলে স্টুডেন্টদের আমরা এটাই বলে থাকি, যারা আমাদের শুনছে তাদের একটু জেনে রাখা দরকার যে আহ, যেটা মেইন ব্যাপারটা হলো যে আপনার স্কিল গুলো আপনি কিভাবে ইউনিভার্সিটির কাছে বা প্রফেসরের কাছে সেল করবেন, রাইট? দ্যাটস হোয়াট উই আর রাইট, ট্রাইং টু ডু এন্ড রাইট, গেট সাম ফান্ডিং। দ্যাটস রাইট, দ্য বেসিক থিং উই আর ডুইং হিয়ার। সো রাইট। যেটা আমি সবসময় বলে থাকি স্টুডেন্টদের, যদি আপনার কোনো স্পেসিফিক স্কিল থাকে যেটা আপনি মনে করেন হ্যাঁ উইচ ইজ সেলেবল এন্ড আই মাস্ট সেল ইট টু প্রফেসর, হুম তাহলে অফকোর্স ইউ মাস্ট চুজ দ্যাট প্রফেসর এন্ড দেন ইউ স্টার্ট অ্যাপ্রোচ। হুম অলরাইট, হুম ওকে। হুম থ্যাংক ইউ হাসিব ভাই। হুম। সেকেন্ড কোশ্চেন হলো ইম্পর্টেন্স অফ সিলেক্টিং ভেরি স্পেসিফিক ফিল্ড অফ রিসার্চ বিফোর মেইলিং প্রফেসর। এই জিনিসটা নিয়ে আপনার কি বলতে চান আপনি, যে আপনার যে স্টুডেন্টদের যে আসলে একটা স্পেসিফিক ফিল্ড আগে জেনে নিতে হয় বা সিলেক্ট করে নিতে হয়, এটা কতটা জরুরি? হ্যাঁ, এটা আসলে খুবই জরুরি। কারণ কি যে যেমন ধরেন আমি আমার লাইন দিয়েই বলি যেহেতু আমি এটা জানি। সো আমি যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অনেকগুলো পার্ট আছে এবং আপনার এখানে টোটাল পার্ট আমরা বলতে পারি যে মেইন পার্ট হচ্ছে 5টা: এনভায়রনমেন্ট, জিওটেক, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং,
তারপর হচ্ছে আপনার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ইজ এ পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড আরেকটি হচ্ছে আপনার স্ট্রাকচার। সো আমি যদি এখন সিলেক্ট করলাম আমি ট্রান্সপোর্টের আন্ডারে পড়তে আসবো, তো এখন আমার ট্রান্সপোর্টের ফিল্ডটা তো ইটস জাস্ট, ইটস নট জাস্ট আ ওয়ার্ড, এটার ফিল্ডটা অনেক ভাস্ট। এবং ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টই আসলে দেখা যাচ্ছে যে আমার ফিল্ড অনেক ভাস্ট থাকে। এখন অ্যাজ এ রিসার্চ ইঞ্জিনিয়ার বা রিসার্চ স্টুডেন্ট আমি পুরা ভাস্ট ফিল্ডটার উপরে আমি রিসার্চ করতে পারবো না। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফিল্ডের মধ্যে আমাকে একটি স্পেসিফিক রিসার্চ স্কোপ বা স্পেসিফিক রিসার্চ আইডিয়া নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যখন একজন প্রফেসরকে মেইল করব, আই ক্যান নট আস্ক হিম যে তুমি, আমি ট্রান্সপোর্টে পিএইচডি করতে চাই, তোমার আন্ডারে কি সুযোগ আছে নাকি। না, এইভাবে আসলে জিনিসটা হয় না। আমাকে হয়তো এখানে বলতে হবে যে আমি ট্রান্সপোর্টের কানেক্টেড অটোনোমাস ভেহিকলস এর ইন্টারাকশন উইথ নর্মাল পেডিস্ট্রিয়ান সেটা নিয়ে আমি কাজ করতে চাই। এবং আমি দেখেছি যে তোমার আন্ডারে তুমি কানেক্টেড অটোনোমাস এক্স্যাক্টলি, ভেহিকলস নিয়ে কাজ করো। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো একদম আমাকে স্পেসিফিক হতে হবে। এবং এটার জন্য যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, আমি যখন একজন মানে এই জিনিসটা যে আমি একদম স্পেসিফিক আমার গোল সেট করা, এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমার জন্য প্রফেসর স্ক্রিনিং করা এবং তখন প্রফেসরের সাথে আমার কনভারসেশন করাটা অনেক ইজি হয়ে যায়। এবং ইজি আমি হয়ে যখন যাবে। প্রফেসরকে বলতেছি যে আমি এরকম স্পেসিফিক একটা ফিল্ড নিয়ে কাজ করতে চাই, কারণ আমি দেখেছি যে তোমার এটা নিয়ে প্রিভিয়াস ওয়ার্ক আছে, তো তখন প্রফেসরই দেখা যায় যে সে নিজে থেকে তখন কথা বলে, কারণ সে জানে যে আমি ফোকাসড, আমি একটা সাইড নিয়ে ফোকাসড। এবং তখন দেখা যায় যে হুম, কনভারসেশনটা অ্যাজ এ স্টুডেন্ট টিচার চালানোটা খুব ইজি হয়ে যায়। সো আমি হুম। মনে করি যে একটা স্পেসিফিক ফিল্ড অফ রিসার্চটা আগে প্রফেসরকে মেইল করার আগে এটা সিলেক্ট করাটা খুবই জরুরি। কারণ আমি না হলে যেটা হবে যে আমরা মেইল করতে গেলে আমাদের মেইল গুলো ফরম্যাট গুলো দেখা যাবে অত্যন্ত জেনেরিক হয়ে যাচ্ছে। সব হুম। প্রফেসরের কাছে আমরা একটা জেনেরিক মেইল পাঠাচ্ছি এবং ওখানে আসলে জেনেরিক মেইল আসলে দেখলেই বোঝা যায়। সো এটাও হতে এক্স্যাক্টলি। দেওয়া যাবে না আর কি। সেইটাই, সেইটাই। এক্সাক্টলি। সো এটার সাথেই আসলে তাহলে যে কোশ্চেনটা নেক্সট চলে আসে যে প্রফেসরকে আমরা কিভাবে খুঁজে পাবো বা স্ক্রিন কিভাবে করবো, রাইট? হ্যাঁ, 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 আই বিলিভ আমি একটু অন্তত মনে করি যে স্টুডেন্টরা যারা আপনারা মাস্টার বা পিএইচডি জন্য রিসার্চ করছেন, ইউ অ্যাট লিস্ট নো যে প্রফেসরদের প্রোফাইল থাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, রাইট? হুম, সো হুম। এরপরে আমার মনে হয় আফজাল ভাই, হাসিব ভাই নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে পারবেন যে কিভাবে প্রফেসরদের আসলে স্ক্রিন করা উচিত বা যায় কিভাবে। হ্যাঁ, এটা এটা আমি আমি আমার কথাই বলি যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আই স্টার্টেড অ্যাপ্লাইং ব্যাক ইন 2017। সো হুম, হুম। আমি যেটা করেছিলাম যে আমার ফার্স্ট ব্রড ফিল্ড আমি সিলেক্ট করেছিলাম ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তারপর সেখানে আমি আস্তে আস্তে সেটাকে আমি আরো ছোট করি, লাইক ট্রান্সপোর্টের একটি পার্ট আছে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আর একটা আছে পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং। সো আমি পেভমেন্ট ইঞ্জিনিয়ারিং এর লাইনে আমি যাব না, এটা আমি জানতাম। সো আমি ওই লাইনের কোনো প্রফেসরকে আমি কখনো মেল করিনি। আর যারা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাইডে আছেন সেখান থেকে আমি স্পেসিফিক যারা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের বিভিন্ন পার্ট নিয়ে রিসার্চ করেন তাদেরকে আমি স্ক্রিন করেছিলাম। এখন এই ক্ষেত্রে আমি যেটা করতাম, ইউএস নিউজের একটি র্যাঙ্কিং আছে যেখানে আপনার হুম। বিভিন্ন ইউনিভার্সিটির আমার যে লাস্ট ইয়ারের যে র্যাঙ্কিং গুলো সেগুলো দেখা যায়। সো আমি সেই র্যাঙ্কিংটা ইউজ করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে স্কুলগুলো আছে সেই র্যাঙ্কিং এর প্রথম থেকে শুরু করে একবারে আমার যতটুকু আই রিমেম্বার হয়তো 120 বা 125 পর্যন্ত আমি র্যাঙ্কিং এর ফলো করেছিলাম কোন কোন ইউনিভার্সিটি গুলো আছে। সো আমি ফার্স্টে সেগুলো, যেমন আমার একটা এক্সেল ফাইল ছিল, সো আমার সেখানে সব ইউনিভার্সিটি লিস্ট করা ছিল। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢুকে আপনি যেটা বললেন যে ওয়েবসাইটেই কিন্তু মেজরিটি প্রফেসরের ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফ একটা ট্যাব হুম। থাকে, সেইটাতে ক্লিক করলেই এক্স্যাক্টলি। প্রফেসরের নামগুলো দেখা যায় এবং প্রফেসরের নাম এবং তার রেজুমে এবং সে কি কি নিয়ে কাজ করছে এবং তার একটি মেল আইডিও দেওয়া থাকে। সো আমি সেগুলা পড়তাম, খুব ভালো করে পড়তাম যে প্রফেসর কি নিয়ে কাজ করছে। নট অনলি দ্যাট, আমি গুগল স্কলারে গিয়ে প্রফেসরের লাস্ট ইয়ারের এবং লাস্ট 2 ইয়ার্স এর সে যে পাবলিকেশন গুলো করেছে সেগুলো আমি দেখার চেষ্টা করতাম যে সে কি কি নিয়ে কাজ করছে। এটা থেকে কিন্তু বোঝা যায়
যে একজন প্রফেসর এক্স্যাক্টলি। সে রিসেন্টলি কি কি টপিকের উপর কাজ করতেছে। এমন হতে পারে যে অনেক সময় প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টে একটা টপিকের নাম দেওয়া আছে, কিন্তু গত 5 বছরে এটা নিয়ে সে কোনো কাজ করেনি। তো আমি যদি তাকে সেই টপিকের জন্য আমি যদি তাকে মেইল করি, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। বরঞ্চ লাভ হুম। হবে তখনই যখন কিনা আমি দেখবো যে সে একদম তার লেটেস্ট যে রিসার্চ গুলো নিয়ে কাজ করেছে এবং সেগুলো যদি আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ হয়, তখন যদি আমি তাকে সেই টপিকের উপর বেস করে আমি তাকে একটি মেইল করি, সেটা হতে পারে একটি কোয়েশ্চেন, সেটা হতে পারে জাস্ট একটি সিম্পল বলা যে আমি দেখেছি তুমি এটা নিয়ে কাজ করতেছো, হুম। আমার এটা নিয়ে কাজ করার খুব ইন্টারেস্ট আছে, এখন তোমার রিসার্চ গ্রুপে কি জয়েন করা যায় কিনা, এভাবে যদি বলা হয়, তাহলে কিন্তু প্রফেসর নিজে ইন্টারেস্ট হয় এবং সে অ্যাটলিস্ট বুঝতে পারে যে না, এই ছেলেটা সে আমাকে মেইল করার আগে সে আমার কাজকর্ম সবকিছু জেনে আমাকে মেইল করেছে। সো ফার্স্ট ইমপ্রেশন ডাজ ম্যাটার। সো এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হয় মেইল করার জন্য। তবে দিস ইজ অ্যাকচুয়ালি গুড স্ক্রিনিং প্রসেস, যে আপনি একদম রিসেন্ট ওয়ার্ক দেখে একজন প্রফেসরকে আপনি মেইল করছেন। রাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনপুটস অ্যাকচুয়ালি। আমি স্টুডেন্টদের এখানে যারা শুনছেন তাদেরকে এখানে কিছু এখানে হাসিফ ভাই যে কথাগুলো বললেন এর মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট ইনপুট আছে যেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি আবার আপনাদের মনে করিয়ে দেই। যেটা একটা কিওয়ার্ড ছিল, হি স্টার্টেড হিজ প্রসেস অন 2017। সো সি যে কতটা আগে থেকে হি স্টার্টেড ওয়ার্কিং অন ইট, রাইট? ইট নেভার কামস লাইক এ ম্যাজিক। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু পুট ইউর এফোর্ট টু গেট সামথিং। এবং এইখানে যেখানে thousands of students are applying for the same position looking for money, আপনাকে অবশ্যই আপনাকে এজে থাকতে হবে, আপনাকে আপ ফর দ্য টাস্ক থাকতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ স্টার্ট আর্লি। ঠিক আছে, আপনাদের রিসার্চ গুলো আপনাদের আগে শুরু করতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট কথা হাসিফ ভাই বলেছে যে মেক এ ওয়ার্কবুক ফর ইউ, ওয়ার্কশিট, এক্সেল শিট হোক, ওয়ার্কশিট হোক, কিন্তু যেখানে আপনি আপনার থটস গুলো, আপনার পয়েন্ট গুলো, আপনার ফাইন্ডিং গুলো আপনি যখনই যেটা পাচ্ছেন সেখানে আপনি দিয়ে রাখতে পারেন। কারণ হিউম্যান ব্রেন ওয়ার্কস ইন মিস্টেরিয়াস ওয়ে। আপনি এখন যেটাকে আজকে যেটা ভাবতেছেন একটা ইম্পর্টেন্ট ইনপুট আপনার জন্য, কালকে যে আপনার আরেকটা প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে ব্রেইনের, তখন অন্য কিছু ঢুকে যাবে, রাইট? সো বাট আপনি যদি একটা এক্সেল শিট রেডি করে রাখেন যেখানে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে যেইটাই আপনার সামনে আসে, যখনই কোনো ইনফরমেশন ইম্পর্টেন্ট, সেটা আপনি গুগল শিটে রেখে দিলেন বা আপনি স্প্রেডশিটে রেখে দিলেন, পরে যে আপনার জন্য এটা ইজি হবে, রাইট? থার্ড একটা যেটা হাসিফ ভাই বলেন, গুগল স্কলার। সো ইফ ইউ ওয়ান্ট মোর ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট আ প্রফেসর এন্ড হিজ ওয়ার্কস, গুগল স্কলার ইজ এ ভেরি গুড অপশন। তারপরে যেটা বলে ইউএস নিউজ র্যাঙ্কিং, রাইট? ইউএস নিউজ র্যাঙ্কিং যদিও ইটস এ সফটওয়্যার এবং আপনার লগ ইন আইডি লাগে, বাট ওভারঅল অনেক কিছুই ফ্রি একটা প্ল্যাটফর্মে আছে এবং আপনি উইদাউট ইভেন লগিং ইন ইউ ক্যান গো থ্রু এ লট অফ থিং। আর যদি কারো খুবই স্পেসিফিক কাজ করতে চান ইউএস নিউজ র্যাঙ্কিং নিয়ে, আমাদের বোথ ইএমকে সেন্টার এবং আমেরিকান সেন্টার দুটাতেই আমাদের এখানে স্কিনা আছে আমাদের একটা অ্যাকাউন্ট, আপনারা পরে আল্লাহর মতো যখন খুলবে এসে ইউজ করতে পারবেন। আর লাস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে বারবারই আমরা বলছি হাসিফ ভাই এবং আমি, আপনাকে কিন্তু প্রফেসরের সাথে একটা কানেকশন দেখাতে হবে। টু কানেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে, যে আপনাকে দেখাতে হবে যে ইউ হ্যাভ রিয়েলি রিসার্চ অ্যাবাউট ইট, এন্ড আপনি এমনি এমনি আসেনি, যেটা সুন্দর করে হাসিফ ভাই লাস্টে বললো। ঠিক আছে, নেক্সটটাতে যাই আমরা, যে এখন আমরা চলে আসি যে আমরা আমাদের ফিল্ড ক্রিয়েট, আমরা আমাদের ফিল্ড খুঁজে পেয়েছি, তারপরে আমরা আমাদের ফিল্ডকে ন্যারো ডাউন করেছি, আমরা প্রফেসর সার্চ করেছি যে কাকে করব। এরপরে যে ব্যাপারটা আসে যে হাউ টু রাইট এন ইমেল টু এ প্রফেসর, এটা নিয়ে আপনার কি ফিডব্যাক আছে হাসিফ? হ্যাঁ, এটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম দিকে আমি তো বললাম যে আমি স্টার্ট করেছি 2017-এ, মানে প্রফেসরকে মেইল করা, বাট এই প্রফেসর স্ক্রিনিং করা বা প্রফেসরের যে ইউনিভার্সিটি চুজ করা, এই কাজগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছিল সেই 2017-এর মাঝামাঝি। বাট তার আগে আমাকে জিআরই এবং টোফেলের জন্য এক্স্যাক্টলি, প্রিপারেশন নিতে হয়। সো আমি যেটা এক্স্যাক্টলি। ফিল করি সবসময় সেটা হচ্ছে যে একজন প্রফেসরকে মেইল করার আগে আমার অবশ্যই এই দুইটা টেস্ট স্কোর রেডি থাকা উচিত। কারণ প্রফেসর তখন বুঝবে যে আমি অলরেডি প্রিপেয়ার্ড, আমি অলরেডি যে আমার জেনারেলাইজ টেস্ট গুলো আছে আমি সেগুলো নিয়েছি, এবং আমার যদি এখানে মডারেট একটি স্কোর এসে থাকে তাহলে সেটাও একটি গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। এক্স্যাক্টলি। এবং প্রফেসরদেরকে মেইল করার ক্ষেত্রে আমরা যেটা করতাম, বা আমি অনেক সিনিয়রের কাছ থেকে হেল্প নিয়েছি, আমার বইটার বড় ভাইরা ছিল, তারা অনেক হেল্প করতো।
তো আমি যেটা করেছি যে আমার একটি স্কেলেটন থাকতো, যে স্কেলেটনটা আমার সব প্রফেসরের জন্যই সেম থাকতো, কিন্তু সেখানে আমি যেটা করতাম যে প্রত্যেকটি প্রফেসরকে স্টাডি করে সে যেটা নিয়ে কাজ করছে বা সে যেটা নিয়ে তার রিসেন্ট যে পাবলিকেশন গুলো করেছে সেগুলোর বেসিসে আমার এখানে যখন তাকে আমি কোয়েশ্চেন করতাম বা আমি কোনো কিছু জানতে চেতাম বা আমি তাকে বলতাম যে আমি দেখেছি তুমি এই টপিকটা নিয়ে কাজ করেছো, সো প্রতিটা প্রফেসরের জন্য এই জায়গাগুলো ডিফারেন্ট থাকতো, কিন্তু আমার নিজের ব্যাপারে যে একটু বলা যে আমি এখানে কাজ করতেছি বা আমি এইখানে এসেছি বা এই ব্যাপারগুলো হয়তো আমার জাস্ট সব মেইলে জেনারিক থাকতো, কিন্তু প্রফেসরের রিসার্চের ব্যাপারে আমি যখন কথা বলতাম তখন কিন্তু অবশ্যই প্রতিটি প্রফেসরের জন্য আমার ডিফারেন্ট ওয়ার্ডস বা ডিফারেন্ট সেন্টেন্স আমি সেখানে ইউজ করতাম। এবং আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়, যে আমি খেয়াল রাখতাম যে গ্রামাটিক্যাল মিস্টেকটা করাটা আসলে ঠিক হবে না ইমেল করার ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনি আমেরিকাতে পড়তে আসতেছেন, আপনি অলরেডি জিআরই টোফেল নিয়ে নিয়েছেন। সো আমার যেমন আমার প্রফেসর আমাকে বলে যে গ্রামাটিক্যাল মিস্টেকটা কিন্তু চোখে লাগে, স্পেশালি আমেরিকান যদি প্রফেসর হয়ে থাকে তাহলে কিন্তু তারা এটা খেয়াল করবে। সো ওয়ার্ড ইয়োর ইমেলস ভেরি কেয়ারফুলি। আপনি যদি নিজের গ্রামারের ব্যাপারেও কনসার্ন না থাকেন বা শিওর না থাকেন, কাউকে দিয়ে চেক করান যে অলরেডি ইউএসএ তে চলে এসেছে। নর্মালি দেখা যায় যারা পড়তে আসে তারা বাংলাদেশে থাকা অন্যদের প্রতি অনেক হেল্পফুল থাকে। সো আপনার যদি এরকম কোনো সিনিয়র থাকে আপনি তাদেরকে মেইলের একটা কপি পাঠিয়ে জাস্ট আস্ক করতে পারেন যে ভাইয়া একটু পড়ে দেখেন যে আমার মেইলটা ঠিক আছে নাকি। এবং আরো যে জিনিসগুলো মেইলে আমার দেওয়া উচিত, অ্যাপার্ট ফ্রম সিভি, আমাকে অবশ্যই একটা খুব ওয়ার্কেবল একটা রেজুমে ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে আমার সব কিছু ইনফরমেশন দেওয়া থাকবে এবং অবশ্যই আমার স্কিলস গুলো হাইলাইট করতে হবে যে আমি কি পারি না পারি। এবং দেখা যায় যে এখন আসলে সফটওয়্যার স্কিলস গুলো, যেমন আমি তো আমার ট্রান্সপোর্টের লাইনের কথা বলছি, এখন সফটওয়্যার স্কিল থাকাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আপনার যদি আগে প্রোগ্রামিং স্কিল থাকে অথবা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস স্কিল থাকে, এই ব্যাপারগুলোকে আপনি হাইলাইট করেন যে আমি এই জিনিসগুলো করি বা করেছি। এবং আপনার যদি প্রিভিয়াস কোনো পাবলিকেশন থেকে থাকে আপনি সেই জিনিসগুলো অবশ্যই আপনি হাইলাইট করবেন যে আমার এরকম পাবলিকেশন আছে, অথবা কারো যদি টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটাও আপনি হাইলাইট করবেন, কারণ প্রফেসরের যদি ফান্ড না থাকে তাহলে সে হয়তো আপনার প্রোফাইল দেখে আপনার সাথে ফিউচারে কাজ করতে ইন্টারেস্টেড হবে এবং সে আপনাকে এখনই আনতে চাচ্ছে। সো তখন যেটা প্রফেসর করতে পারে যে সে আপনাকে হয়তো রেকমেন্ড করবে ডিপার্টমেন্টের কাছে যে আপনাকে টিএ হিসেবে নেওয়ার জন্য। সো তখন যেটা হবে যে আপনি তখন টিএ হিসেবেই চলে আসবেন তখন, এবং এরপর যখন প্রফেসরের কোনো ফান্ডেড প্রজেক্ট আসবে you might get lucky to work in that as a research assistant. So আপনার মেইন, তাহলে আমরা যেটা বুঝতেছি, আপনার ফার্স্ট অফ অল গ্রামার ঠিক থাকতে হবে এবং আপনাকে মেইলে স্পেসিফিক্যালি বলতে হবে যে আমি তোমার এই কাজগুলো করেছি। বা আমি যেটা করতাম যে ধরেন আমি এইভাবে বলতাম যে আমি দেখেছি রিসেন্টলি তুমি এই এক্স টপিক নিয়ে কাজ করতেছো এবং এটার উপর তোমার একটি পাবলিকেশন আছে এবং সেই পাবলিকেশনের পেপারটা পড়েছে। এবং আপনি যখন এরকম পেপারের কথা মেনশন করবেন, অ্যাট লিস্ট ট্রাই টু রিড দ্য অ্যাবস্ট্রাক্ট ফ্রম গুগল স্কলার। যে কোনো পেপারের আপনার কিন্তু অ্যাবস্ট্রাক্টটা গুগল স্কলারে অ্যাভেলেবল থাকে। তো আপনি যখনই অ্যাবস্ট্রাক্টটা পড়বেন তখনই কিন্তু পেপারের জিস্টটা আপনি বুঝে ফেলবেন। তো তখন আপনি সেটা নিয়ে আপনি প্রফেসরকে বলতে পারবেন যে আমি এটা দেখেছি যে তুমি এই পেপারটা করেছো, এই পেপারে এই কাজের এই লাইন অফ ওয়ার্কটা আমার খুব ভালো লেগেছে, and I want to know whether you are still continuing research in this sector or not, because I am highly interested to work in this project under you. And আপনি তখন বলতে পারেন আপনার যে স্কিলস গুলো, সে আপনি প্রোগ্রামিং ভালো পারেন, আপনি হয়তো এখানে বলতে পারেন যে আপনি এই প্রজেক্টে বা এই টপিকের আন্ডারে যে কম্পিটিশনাল কাজগুলো হবে, আই থিংক আই হ্যাভ স্কিলস এনাফ টু do that. So be very humble, be very straightforward, এবং আপনি মেইলে অবশ্যই কিছু কিছু জায়গায় আপনার নিজের যে কোয়ালিটিস গুলো আছে সেটাও হাইলাইট করবেন, বাট মেক শিওর আপনি আপনার মেইলটাকে আপনার সিভি বানিয়ে ফেলতেছেন না, কারণ আপনি অলরেডি তাকে সিভি দিয়েছেন
এবং আপনি অলরেডি এক্স্যাক্টলি। ওখানে তার জিআরই টোফেলের কথাও বলে দিয়েছেন। সো এক্স্যাক্টলি। এবং মেইলে আপনি এটা আপনি মেনশন করতে পারেন যে আপনার জিআরই এবং টোফেলটা নেওয়া হয়ে গিয়েছে। সো তখন অনেক সময় হয় যে প্রফেসরের ইমিডিয়েটলি একজন স্টুডেন্ট লাগছে, সো সে যদি তখন কারো সামনে পেয়ে ফেলে এমন কাউকে যার অলরেডি জিআরই এবং টোফেল টেস্ট ডান, সো তখন কিন্তু সে একটা এজ পেয়ে গেল। কারণ না হলে প্রফেসরকে আবার ওয়েট করতে হবে এক্স্যাক্টলি। জিআরই এবং টোফেল ছাড়া। কারণ অনেকেই আমরা এটা রিয়েলাইজ করি না যে ইউএসএ তে পড়তে আসলে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং লাইনে, জিআরই এবং টোফেল বা আইএলস এর কিন্তু হচ্ছে কোনো অল্টারনেট নাই, আপনাকে এই দুটো টেস্ট দিয়েই আসতে হবে। ওকে, সো এই দুটো যদি আপনার আগে থেকে থাকে, ইউ আর অলরেডি হ্যাভিং অ্যান এইচ। এহেড। সো তারপরে আপনার হচ্ছে এক্স্যাক্টলি। প্রফেসরকে মেইল করাটা অনেক ইজি হয়ে যায়। কারণ আমি নিজে এরকম দেখেছি যে জিআরই এবং টোফেল টেস্ট এখনো দেয়নি, ইনফ্যাক্ট আপনার এখনো রেজিস্ট্রেশনও করেনি। সো প্রফেসরকে মেইল দেওয়ার পরে খুব ভালো করে মেইল দিয়েছে, তারপরে দেখা গেছে প্রফেসর তাকে বলতেছে যে তুমি আগে জিআরই এবং টোফেল দাও, তারপর তুমি আমার সাথে সরি এক্স্যাক্টলি। তারপর তুমি এক্স্যাক্টলি। আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে, সো আমি এক্স্যাক্টলি। আমার আমার অ্যাপ্রোচ ছিল যে আমার দুটো টেস্টই ডান, এবং তখন হচ্ছে আমি বলেছি যে আমার দুটো টেস্টই ডান, এবং ওই যে যেভাবে বললাম যে একদম স্পেসিফিক কোয়েশ্চেন্স করে আমি তাকে হচ্ছে অ্যাপ্রোচ করেছি, এবং অনেক প্রফেসরের সাথে আমার খুব ভালো কনভারসেশন হয়েছে, যদিও তাদের কাছে হয়তো তখন ফান্ড ছিল না, but I actually made some very good conversation with many professors, এবং they were really interested to talk to me কারণ আমি তাদেরকে স্পেসিফিক কোয়েশ্চেন করেছি তাদের প্রিভিয়াস রিসার্চ বা রিসেন্ট রিসার্চের উপর। সো ট্রাই টু মেক ইট অ্যাজ এ কনভারসেশন উইথ অ্যানাদার প্রফেসর, ডোন্ট জাস্ট বি ভেরি জেনারিক। আপনি যখনই এরকম কোনো কোয়েশ্চেন করবেন আপনার মেইলের মধ্যে, প্রফেসর যদি হাম্বল হয় এবং প্রফেসর যদি টাইম থাকে, নর্মালি প্রফেসর আপনাকে মেইল ব্যাক করবে, এবং ইফ ইউ ক্যান মেক এ গুড কনভারসেশন উইথ হিম, দেন আপনি কিন্তু তখন একটা পর্যায়ে আপনি তাকে বলতে পারবেন যে আমার খুবই ইন্টারেস্টিং লাগতেছে এই লাইন অফ ওয়ার্কটা, আমি চাচ্ছি আমার ক্যারিয়ারটা এটাতে বিল্ড করতে ফিউচারে, এবং আমি তোমার আন্ডারে কাজ করতে চাই। সো ডু ইউ হ্যাভ এনি ওপেনিং ইন ইউর রিসার্চ গ্রুপ? ইফ সো, আই ওয়ান্ট টু অ্যাভেল দ্যাট পজিশন। সো choose your wordings very carefully, but try to make it a good conversations, because after coming to US I have realized that American professors, they like intellectual conversations a lot. So if you can do that with any professors, you have a lot of uh, opportunity or অ্যাডভান্টেজ। possibility to get a position. এক্স্যাক্টলি। ওয়েল, ইট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং আমার ধারণা এটার মধ্যে আমরা অনেক কিছু কভার করেছি যে কি কি লিখবো, কিভাবে লিখতে হবে, কি কি। সো এখন আমার ধারণা অনেক স্টুডেন্টরা আপনারা ওয়ারি করছেন এই এই কোশ্চেনটা শোনার পর, যে এই মুহূর্তে আপনারা জিআরই দিতে পারছেন না, টোফল দিতে পারছেন না, এই মুহূর্তে আপনারা যদি কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় হতে পারে? ওয়েল, এখন আসলে আমরা একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জিআরই এখনো সম্ভব না দেওয়া, এবং কবে যে দেওয়া যাবে সেটাও আগামী 2-1 মাসের মধ্যে বোঝা যাচ্ছে না। বাট যেটা হলো, যদি ইন ইন কেস আপনি যদি কোনো প্রফেসর পেয়ে যান যে আপনার খুব ভালো লাগছে এবং আপনি এখনই লিখতে চান, আমার মনে হয় যেটা আপনার করণীয়, এখনো কিন্তু আপনি আইএলটিএস এবং ডুওলিঙ্গো দুইটা অনলাইন ইন্ডিকেটর টেস্ট দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোরটা পেতে পারছেন। সো এটা আপনি করতে পারেন। জিআরইর ক্ষেত্রে যদিও আপনি এখন দিতে পারছেন না, ইউ ক্যান টেল দ্য প্রফেসর যে আপনি কখন জিআরই দেওয়ার প্ল্যান করছেন। অ্যান্ড অলসো, যদি কোনো আপনি অফিসিয়ালি মক দিতে পারেন অনলাইনে, মক দিয়ে সেটার স্কোর গুলো অন্তত দেন, অ্যাটলিস্ট প্রফেসরের কিছু আইডিয়া থাকুক যে আপনি কেমন, আপনার আপনার স্কিলস কেমন, এবং আপনার আপনার পটেনশিয়ালিটি কেমন, রাইট? তারপরে এমন ভাবে জিনিসগুলো দেখাবেন যে ইউ অলমোস্ট রেডি টু গিভ জিআরই, কিন্তু এখন সিচুয়েশনের জন্য, এবং আমি শিওর যে প্রফেসর এই ব্যাপারগুলো বুঝতে পারবে। হাউএভার, কিন্তু যেটা হলো একটা জিনিস যে খুব ইম্পর্টেন্ট একটা কথা হাসিব ভাই বলেছে যে ডোন্ট মিক্স আপ ইউর ইমেল উইথ এ সিভি, অলরাইট? কারণ দে আর টু ডিফারেন্ট থিংস। হ্যাঁ, আপনি কিন্তু ইমেলের মধ্যে আপনার কনভারসেশন ক্রিয়েট করছেন এবং তাকে দেখাতে চাচ্ছেন আপনার স্কিল গুলো ডিটেইল ওয়েতে। সিভি ইজ জাস্ট এ হাইলাইট অফ অল অফ ইউর স্কিল, আপনি কি করেছেন, কি পড়াশোনা করেছেন, এবং আপনি সিভিটাকে অ্যাটাচ করে দিচ্ছেন, যার ফলে সিভির যত জিনিস রিপিট কম করা যায় ইমেলের মধ্যে,
ঠিক সেটা আপনি খেয়াল রাখবেন। আপনি মনে রাখবেন যে আপনি ইউ আর রাইটিং টু ডকুমেন্টস এন্ড দেয়ার শুডন্ট বি এনি রিপিটেশন, অলরাইট? যদি আপনি এমন কিছু রেখে থাকেন, অলরেডি সিভিতে মেনশন করেছেন, ডোন্ট জাস্ট টক অ্যাবাউট ইট ইন দ্য ইমেল অলসো, যেন প্রফেসর দুইটা জিনিস পড়ে মনে হয় যে বাই আই রেড দ্যাট সেম ডকুমেন্টস এগেইন এন্ড এগেইন, অলরাইট? সো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এরপরে হাসিফ ভাই, যেটা আমার ধারণা, আমার কিছু কোশ্চেন ছিল যেগুলো, হাউ টু রাইট এন ইমেল, হোয়াট শুড বি ইনক্লুডেড ইন দ্য ইমেল, ইউ অলরেডি স্পোকেন অ্যাবাউট দিস থিংস। আমার মনে হয় না এটা নিয়ে আর যাওয়ার কথা ছিল। এরপরে যেটা আসে যে কোন সময়টা, বছরের কোন সময়টা আসলে আমরা প্রফেসরকে অ্যাপ্রোচ করব, বা সুইটেবল প্রফেসর আমার ইমেল পড়বেন? হুম আহ বছরের কোন সময় প্লাস দিনের কোন সময়, দুটোই খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এক্স্যাক্টলি। হ্যাঁ, সো বছরের কোন সময়, আচ্ছা এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা আসলে ফান্ড গুলো কখন আসে বা কোন টাইমে অ্যাপ্লাই করলে আমাদের ফান্ড পাওয়ার পসিবিলিটি অনেক হাই থাকে। সো এই ক্ষেত্রে এটা একদম জেনারেল কনভেনশন যে আমরা নর্মালি ফান্ড গুলো পাই হচ্ছে ফল সেমিস্টারের জন্য। বাট অনেক কেসেসে দেখা যায় যে ফল সেমিস্টারে না, আমার প্রফেসরের, আমি যার কাছে কাজ করতে চাচ্ছি সে হয়তো ফান্ডেড প্রজেক্ট পাবে স্প্রিং থেকে। সো আমি হয়তো স্প্রিং এ জয়েন করতে পারি। যেমন আমি আপনাকে একটু আগে বলেছি যে আমি কিন্তু ক্যান্সাস স্টেটে এসেছি এই স্প্রিং এ, কারণ প্রফেসর একজন ইমিডিয়েট পিএইচডি স্টুডেন্ট দরকার ছিল। সো আমি কেন্টাকিতে মাস্টার্স করছিলাম এবং আমি অলমোস্ট শেষের পর্যায়ে ছিলাম। সো তখন আমি এখানে চলে আসি। এবং এখানে আসার, এখন এটা যে সব সময় হবে তা না, কারণ নর্মালি দেখা গিয়েছে যে প্রফেসর স্টুডেন্টরা আসেই হচ্ছে মেইনলি ফল সেমিস্টার। সো আপনাকে বুঝতে হবে যে আমি যখন সে 2021-এর ফল সেমিস্টারের জন্য যখন আমি অ্যাপ্লাই করব, আমাকে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের কাজগুলো বা মেইলিং এর কাজগুলো সব করতে হবে কিন্তু 2020-এ। ওকে, 2020 থেকে আপনাকে হচ্ছে মেইলের কাজগুলো শুরু করতে হবে। মানে আপনি যেই বছর আসার প্ল্যান করছেন তার 1 বছর আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে। এবং মেইল করার জন্য যেটা প্রফেসররাই বলে বা বিভিন্ন প্রফেসর বা স্টুডেন্টের কাছ থেকে আমরা শুনেছি বা আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি প্রফেসরদেরকে মেইল করা শুরু করেছিলাম আমি যে ইয়ারে আসতে চাই, উইচ ইজ 2018, তার আগের বছর লাইক 2017-এর সেপ্টেম্বর থেকে আমি প্রফেসরদেরকে মেইল করা স্টার্ট করি। সো আই ওকে। হ্যাড সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, total 3 months, and also in December. So I mailed them for like around 4 months. And আপনার কিন্তু রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন সাবমিশনের টাইমগুলো, ডেডলাইনগুলো কিন্তু শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে। সো আপনাকে এক্স্যাক্টলি। কিন্তু মেইল করতে হলে কিন্তু ওই সময়গুলোতে আপনাকে মেইল করতে হবে। ইউ স্টার্ট আর্লি। আবার খুব বেশি আর্লি করলে লাভ হয় না। লাইক আমি ইনফ্যাক্ট মে জুন মাসের দিকে কিছু প্রফেসরকে অ্যাপ্লাই করেছিলাম। সো তখন তাদের মধ্যে অনেকেই বলেছিল যে উই অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফর গ্র্যান্ট অর ফান্ডেড প্রজেক্ট, যেটা এখনো কোনো উত্তর রেজাল্ট আসেনি। আসেনি। সো তুমি আরো কিছুদিন পরে নক করো। সো দেন আই রিয়েলাইজড, ওকে, সো আই হ্যাভ টু মেইল দেম 3 months বিফোর দেয়ার অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো আপনি 3 মাস আগে যে কোনো ইউনিভার্সিটি, সে আপনি হয়তো টোটাল 30টা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করেছেন, মানে 30টা ইউনিভার্সিটি প্রফেসরকে আপনি সিলেক্ট করেছেন। ও, এখানে আরেকটা জিনিস বলি যে আপনাকে কিন্তু অনেক প্রফেসরকে মেইল করতে হবে। আমি মনে হয় লাইক অ্যারাউন্ড 250 প্রফেসরসকে মেইল করেছিলাম এবং সেটা ও ইট মাই ওয়াজ এ, গড। হ্যাঁ, সো ও ইটস ওয়াও। অ্যাকচুয়ালি এ স্ট্রেইনাস প্রসেস। আপনার অনেক টাইম ইয়া। যাবে, অনেক স্ট্রেস যাবে। এবং শুধু তাই না, অনেক প্রফেসরকে আমি 2 থেকে 3বারও মেইল করেছি বিকজ আমি রিপ্লাই পাইনি। সো আপনার একটা যে মানে লগ রাখা, যেটা আপনি বললেন যে লগ রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি প্রফেসরকে কখন মেইল করেছেন এবং আপনি কখন আবার তাকে মেইল ব্যাক করছেন। সো আমি এটা করতাম যে আমি সেপ্টেম্বর থেকে মেইল করা শুরু করেছিলাম, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমি সেই মেইলিং এর কাজটা কন্টিনিউ করি। কারণ নর্মালি দেখা যায় যে ফল সেমিস্টারের জন্য আমার ভালো মানে র্যাঙ্কিং এ মোটামুটি মডারেট অর মোর দ্যান এভারেজ, জাস্ট বিলো এভারেজ এরকম ইউনিভার্সিটি গুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যায় হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। মার্চে কিছু থাকে, এপ্রিলে খুবই অল্প থাকে। ওকে,
সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কোন ইউনিভার্সিটির ডেডলাইন কখন। সো মোটামুটি তার 3 থেকে 1 মাসের মধ্যে আপনি মেইল করেন, আপনি ভালো হচ্ছে এখানে ফিডব্যাক পাওয়ার আশা করতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে দিনের কোন সময়। সো হুম আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকাতে ইউনিভার্সিটির প্রফেসররা তারা এরকম অ্যাডমিশন সিজনে ডেইলি অ্যাটলিস্ট 100 থেকে 150 মেইল পায়। ওকে, সো আপনার মেইলটাও কিন্তু জাস্ট অ্যানাদার মেইল। আপনি যেভাবে হুম মেইল করছেন, আপনি যেভাবে নিজেকে আপনি ফোকাস করছেন, ঠিক সেম কাজটা কিন্তু ইন্ডিয়ার একটা স্টুডেন্ট করছে, সেম কাজটা হুম কিন্তু চায়নার একটা স্টুডেন্ট করছে। সো হুম আপনাকে নিজেকে, আপনি এই মুহূর্তে স্পেশাল না, আপনি প্রফেসরের কাছে জাস্ট আ স্টুডেন্ট। সো আপনি যদি রাইট এখন সে প্রফেসর একটা মেইল রিসিভ করেছে রাত 3টার সময়, সেটা কিন্তু প্রফেসরের মেইলিং লিস্টে অনেক নিচে চলে যাবে, তার হয়তো সুযোগই থাকবে না যে খুঁজে খুঁজে পিছনের মেইলগুলো পড়ার। সো আমি যেটা করতাম, আমেরিকান টাইমে যেটা অফিস আওয়ার, হুইচ ইজ লাইক ফ্রম 8:30 AM to 4 PM, and which is the best time I chose is like 10 AM. সকালবেলা ওই সময় মোটামুটি সব প্রফেসরই রুমে থাকে, তাদের পিসি সামনেই হুম থাকে। হুম এবং আরেকটা টাইম হচ্ছে লাঞ্চ টাইমে মেইল করে লাভ নাই, অনেকে থাকে অনেকে হুম থাকে না। সো আপনি অলওয়েজ ট্রাই টু মেইল এ প্রফেসর ইন দিয়ার অফিস টাইম, বিকজ আপনি যখনই হুম তাকে মেইলটা করছেন, সো সেই মেইলটা কিন্তু প্রফেসরের থ্রেডে কিন্তু হচ্ছে পপ আপ হচ্ছে, এবং তখন একটা চান্স থাকে যে দের ইজ এ চান্স প্রফেসর মাইট ক্লিক অন ইউর মেইল। অ্যান্ড অবশ্যই আপনি সাবজেক্টটাকে চুজ করবেন সেইভাবে যে possible applicant for a graduate research assistant position for fall 2021, এরকম একটি সাবজেক্ট চুজ করে তারপর আপনি যখন প্রফেসরকে মেইল করবেন, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট প্রফেসর সেখানে আপনাকে একটি ক্লিক করলেই হয়তো আপনার সেখানে প্রফেসর আপনার প্রোফাইল পড়বে, আপনার কোয়েশ্চেন পড়বে, দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট ওইখান থেকে একটি কনভারসেশন বিল্ড আপ হবে। রাইট এক্স্যাক্টলি। সো আমার যেটা নেক্সট কোশ্চেনটা সেটা আর আমাদের একটা স্ক্রিনে যে কোশ্চেন এসেছে ইটস অলমোস্ট সেম। আমাদের আবু ওকে, নাদিফ জিজ্ঞেস করেছেন যে আই হ্যাভ ইমেলড দ্য প্রফেসর মাই রিসার্চ ইন্টারেস্ট আর aligned with this but the professor isn't responding, should I email him again? So my question, the next question was exact same, যে আমি একজন প্রফেসরকে ইমেল করেছি, উনি রেসপন্স করছেন, আমি আবার কতদিন পরে করব বা কি করব এই মুহূর্তে? ওকে। সো আমি যখন দেয়ার ইজ এ বাংলা প্রভার্ব উইচ সেজ একবার না পারিলে দেখো শতবার, কিন্তু একজন প্রফেসরকে আসলে 100 টাইমস মেইল করাটা কখনোই ফিজিবল না। সো আমি যেটা করতাম যে ধরেন আমি একজন প্রফেসরের সাথে, হ্যাঁ আবু নাদিফ ভাইয়ের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, সো আমার হয়তো রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন হচ্ছে, আমি তাকে মেইল করেছি কিন্তু প্রফেসরের মেইলে রিপ্লাই দিচ্ছে না। So there is a good possibility that professor might not be in a situation to email right now, because right now, because of this COVID-19, all the research works in the universities actually are being halted. So আমাকে এটা বুঝতে হবে যে এখন সিচুয়েশনটা আসলে is not like other years. সো আমি যখন একজন প্রফেসরকে ইমেল আবার পাঠাতাম, তখন আমি মাঝখানে হয়তো অ্যাট লিস্ট 2 থেকে 3 উইকসের একটি ব্রেক নিতাম, তারপর আমি প্রফেসরকে আবার একটি মেল করতাম, এবং সেটাও আমি করতাম হচ্ছে আবার অফিস টাইমে। সো আপনার এই জন্যই বললাম যে একটি এক্সেল শিট যদি রাখেন, তাহলে আপনি একজন প্রফেসরকে কবে মেল করেছেন সেটারও একটি লগ থাকে। একটা লক সো থাকে, আপনি এক্স্যাক্টলি। এরপর যেহেতু এখন আপনার সামনে সময় আছে, আপনি প্রতিদিনই চেক করবেন যে কোন প্রফেসরকে কখন মেইল করেছেন। এবং অনেক সময় প্রফেসর আপনাকে ডিরেক্ট বলেই দিবে যে তার কাছে ফান্ড নাই, সে আপনাকে ফল সেমিস্টারে নিতে পারতেছে না। সো আপনি তখন এক্সেল শিটে সেটাও লিখে দিবেন যে এই প্রফেসর আমাকে সে বলেছে যে মানে এখানে ফান্ডের অপরচুনিটি নাই, সো নেক্সট টাইম আপনি তাকে আর মেইল করবেন না। বাট প্রফেসরকে মেইল দিয়েছেন, প্রফেসর আপনাকে মেইলে রিপ্লাই দিচ্ছে না, সো টেক অ্যাট লিস্ট 2 উইকস ব্রেক অর 3 উইকস ব্রেক, দেন মেইল হিম এগেইন। সো আপনার এগেইন 2 থেকে 3 বার মেইল করলেও কিন্তু আসলে জিনিসটা এমন না যে এখানে কোনো প্রবলেম হচ্ছে। সো প্রফেসরের যদি সুযোগ থাকে, প্রফেসর আপনার মেইল পড়ে, তখন কিন্তু হচ্ছে সে আপনাকে যদি না তার স্টুডেন্ট নেওয়ার ইচ্ছা বা যদি স্কোপ থাকে, সে আপনাকে সেটা জানাবে। আর যদি সে স্টুডেন্ট নিতে নাও পারে,
আবার অনেক সময় প্রফেসররা জানায়ও না, কারণ সবার আসলে এত সময় থাকে না, বিকজ ইমেল ব্যাক প্রফেসরস আর করতে পারে না। রিয়েলি রিয়েলি বিজি। এক্স্যাক্টলি সো এক্স্যাক্টলি হ্যাঁ, এটা মাথায় রাখলে আপনি বুঝবেন যে আসলে যেটা আমি বললাম যে একজন প্রফেসর দিনে অ্যাটলিস্ট 200 মেইলস পায় ফ্রম ডিফারেন্ট রাইট স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো রাইট আপনার এখন একজন প্রফেসরকে যদি ডেইলি 200 টাকার ইমেইলে রিপ্লাই দিতে হয়, তাহলে সে তার নিজের কাজ করবে কখন, সে নিজের রিসার্চ করবে কখন? এক্স্যাক্টলি তাও এক্স্যাক্টলি প্রফেসরসরা নর্মালি ইমেইল পড়ে যখন তার স্টুডেন্টের দরকার, যার একটি প্রজেক্ট রাইট আসতেছে রাইট যেখানে তার স্টুডেন্ট রাইট লাগবেই। সো আপনি রাইট লেগে থাকবেন, আপনি মেইল করবেন, বাট টেক অ্যাটলিস্ট 2 weeks ব্রেক, তারপর আপনি আবার মেইল করেন। হাসিব ভাই, হোয়াট শুড বি দ্য পলিসি যদি আমি ধরেন একই প্রফেসরকে লিখছি না, কিন্তু একই ইউনিভার্সিটির একই ফ্যাকাল্টির মাল্টিপল প্রফেসরকে অ্যাপ্রোচ করছি, তখন আমার পলিসিটা কি হওয়া উচিত আসলে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আই হার্ড সামথিং লাইক প্রফেসরস অ্যাকচুয়ালি টেক দেয়ার কফিস টুগেদার। সো আপনি যদি এক্স্যাক্টলি একই ইউনিভার্সিটির সব প্রফেসরকে একই দিনে মেইল করেন, এবং দেখা যাবে যে সব ইমেইলের স্কেলেটন সেম, এবং তখন দেখা যাবে যে এটাই এমন হতে পারে যে প্রফেসরের সামহাও, যেহেতু আপনি অফিস আওয়ারে তাদেরকে মেইল করছেন, সো কোনো একটা দিন হয়তো সব প্রফেসর আপনার মেইল পড়ে ফেলছে। হ্যাঁ, এবং হয়তো একজন স্টুডেন্ট বলতেছে যে বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট আমাকে মেইল করেছে, আরেকজন প্রফেসর বলছে আমাকেও তো বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট মেইল করেছে। সো দেখা যাবে যে তখন প্রফেসররা বুঝে যাবে যে এই স্টুডেন্ট আসলে সব প্রফেসরকে একই দিনে মেইল করছে। সো রাইট when রাইট I realized it, so what I used to do, আমি এক ইউনিভার্সিটির প্রফেসরকে আমি একদিনই মেইল করতাম। আমি যদি অন্য প্রফেসরকে অ্যাপ্রোচ করতে হয়, সেটা আমি অ্যাটলিস্ট 1 day ব্রেক নিতাম, অ্যাটলিস্ট আচ্ছা 1 day, এক্স্যাক্টলি 1 day রাইট or রাইট maybe 2 day। সো যেহেতু আমার কাছে লক এক্স্যাক্টলি ছিল, এবং আমি বলেছি যে আমি লকটা প্রিপেয়ার করেছিলাম এভাবে যে আমার ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, ইউনিভার্সিটির নামের নিচে আমার ওখানে যে প্রফেসরদের কাজের প্রতি আমি ইন্টারেস্টেড তাদের নাম দেওয়া আছে, এবং তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বা আমি তাকে কয়বার মেইল করেছি সেটার একটা লগ থাকতো। তো আমি এখানে রাইট এবং লগ এবং ডেট থাকতো, সো করে আমি তখন হচ্ছে এটা রেখে দিতাম। সো আমি ট্রাই করতাম একই ইউনিভার্সিটির সব প্রফেসরকে একই দিনে মেইল না করতে, ইট রাইট মাইট ক্রিয়েট এ প্রবলেম। সো বেটার রাইট অ্যাটলিস্ট এক্স্যাক্ট আপনি 10টা ইউনিভার্সিটির 10 জন প্রফেসরকে একদিনে মেইল করেন, বা 20টা এক্স্যাক্টলি ইউনিভার্সিটির 20 জন প্রফেসরকে একদিনে মেইল করেন, এটা কোনো সমস্যা না। বা নেক্সট ডে অর আফটার 2 days দেন আপনি আর সেম ইউনিভার্সিটি আরেকজন প্রফেসরকে মেইল করেন, it's okay, but try not to email all the professors at the same day, because sometimes as the professors use Outlook 365 and you're using the same subject line for each email of the each এক্স্যাক্টলি professor that you're emailing, there is a possibility that the Outlook might select your mail as a phishing mail, so it will go to the junk box immediately. So do not like you be a spammer, because normally এটা হয় যে আপনি যখন একই ইউনিভার্সিটি অনেক প্রফেসরকে আপনি একই দিনে মেইল করতেছেন, there is a possibility that you might be selected as a spammer, so এরপরে কিন্তু আপনার মেইল আর ঢুকবেই না সেখানে। এক্স্যাক্ট So be ভেরি very ইম্পর্টেন্ট, careful. ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ইনপুট ছিল যেটা আপনাদের মাথায় রাখা উচিত। আমাদের কোশ্চেন আনসার গুলো মোটামুটি শেষ, স্টুডেন্টরা এখন আপনারা যারা কোশ্চেন আছে, কিন্তু আমি কিছু ছোট্ট কিছু বেসিক আপনাদের মাথায় দিয়ে রাখি। আমি কোশ্চেনে যাচ্ছি, যেটা হলো to have a separate email address, formal email address for your academic purpose. আমরা অনেক ইয়াং বয়সে টিন থাকতে অনেক মজার নাম দিয়ে টিন সময় যেসব কমন সেন্স ইউজ করে আমরা ইমেল অ্যাড্রেস ইউজ করেছি এবং সেগুলাই এখনো ইউজ করে যাচ্ছি। It might not be helpful and it might not create a positive impression on your professor minds if it doesn't sound formal, right? Because you're coming to your professional life, you're coming to your academic life, you're applying for masters. Having an email address tall_dark_handsome@gmail.com obviously not gonna help you, right? So use something which has in your name and maybe study which sounds formal. সেকেন্ড হলো প্লিজ ভেরি কেয়ারফুল ফরওয়ার্ডিং ইমেল। অনেক সময় ইমেল ফরওয়ার্ড করি আমরা, FW চলে আসে, একটা প্রফেসর দেখে he or she only impressed to see that you forwarded others people's email to him, right? আরেকটা হলো একটু কেয়ারফুল থাকবেন,
কপি করার সময়, বিসিসি দেওয়ার সময় এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি। প্রত্যেকটা প্রফেসরকে আলাদা আলাদা ইমেল করার চেষ্টা করবেন যেন এই কনফিউশন গুলো ক্রিয়েট না হয়, রাইট? আচ্ছা, আমাদের কোশ্চেন গুলো, মাহিন, আপনি, আই হোপ ইউ আর লিসনিং টু মি। একটু, হ্যাঁ, কোশ্চেন হলো, মাহফুজুর রহমান ফয়সাল, ক্যান প্রফেসর হেল্প মি সিকিউর অ্যান অ্যাডমিশন? In my case, I would say yes, because when I contacted my PhD professor last year, so he was actually in need of a student who can do Python programming, and he was in immediately need of a student who is in US. So Kansas State admission deadline শেষ হয়ে যায় August 15. But as my professor was really willing me to get me in his research group, I was given an exception. So I submitted my application for admission at the last week of September. So I already passed my deadline, and then I was given admission and funding back in the last week of October. So in my case, there was an exception just because my professor wanted me really well to be in his group. এই দেশে আসলে বুঝতে Right. হবে যে একজন প্রফেসর যদি চায়, they can do anything, but you have Exactly. to have the qualities. So if you can show and Exactly. highlight your qualities, if professor thinks that okay, this guy can really work in my research group, so he is going to help you a lot, and he will actually do whatever it takes to make you come to his research group. Yeah, so the answer to the question Yes. is yes, yes. সেটাই, আমি এখানে আরেকটু অ্যাড করি। এখানে আমরা যারা মাস্টার্স স্টুডেন্ট আছি, অনেকেই যারা অ্যাপ্লাই করব, তাদের মাথায় রাখা দরকার যে অনেকেই আমরা এমন একটা ইউনিভার্সিটি সিস্টেমের মাধ্যমে ব্যাচেলার্স করে আসি যেখানে আমরা হয়তো কোনো রিসার্চ করার সুযোগ পাইনি, বা আমরা কোনো এক্সট্রা স্টাডির বাইরে কিছু করার সুযোগ পাইনি। সো ওইটা কিন্তু আপনাকে নিজেকে ইভালুয়েট করতে হবে যে হাউ মাচ ইউ ক্যান শো টু দ্য প্রফেসর, রাইট? ওইটা কিন্তু চিন্তা করে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন নাকি আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করবেন। বাট এখানে আমাদের অ্যাডভান্টেজ হলো আমরা অনেক আগে থেকেই প্রফেসরদের অ্যাপ্রোচ করছি, এবং বাই দ্য টাইম দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টাইমলাইন ইজ কামিং, উই অলরেডি নো যে হাউ মাচ রেসপন্ড উই হ্যাভ গট ফ্রম দ্য প্রফেসর, রাইট? সো তখন আপনি কিন্তু যদি মনে করেন যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার পসিবিলিটি কম, তখন কিন্তু আপনাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য ট্রাই করতে হবে। ওইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডিপার্টমেন্ট যেটা, ওরা হ্যান্ডেল করে থাকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হলো, তামজিদুল হাফিজ তামজিদ ভাই জিজ্ঞেস করেছেন, আই গেভ মাই জিআরই and university sent me document to apply, so should I apply to assistantship before applying for offer letter? Should I apply for assistantship before applying? হ্যাঁ, অফার লেটারের আগেই তো আপনাকে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য, আপনি যদি ফান্ডটা আগে থেকেই সিকিউর করতে চান যে হ্যাঁ আমার ফান্ডটা আগেই দরকার, তাহলে তো আপনাকে অফার লেটার আগেই অ্যাপ্লাই করতে হবে। কারণ ইউজুয়ালি ইউনিভার্সিটি যখন একবার অফার লেটার আপনাকে দিয়ে দিবে, এরপরে কিন্তু নেগোসিয়েশনের সুযোগটা আপনার জন্য কমে যাবে। সো আপনি অফার লেটার পাওয়ার আগেই আপনাকে ট্রাই করতে হবে। আফজাল ভাই, আপনার ইনপুট কি এটাতে? আচ্ছা, এখন এখানে যেটা কথা আছে যে নর্মালি যেটা হয় যে লাইক আপনাকে যদি টিএশিপ দেওয়ার কথা আসে ডিপার্টমেন্ট থেকে, সেটা আপনি কিন্তু পাবেন অনলি আফটার সাবমিটিং ইয়ার অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। আর যদি হচ্ছে আপনাকে আরএশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়, এবং তখন আপনার অ্যাপ্রোচটা হবে যে প্রফেসরের সাথে কথা বলে একটা ভাইব নেওয়া যে ইফ is professor willing to get a student or not. Sometimes professors, they actually encourage students that আমি ইন্টারেস্টেড তোমার সাথে কাজ করতে, এবং I have fund. Sometimes they mention and sometimes they do not. So তখন যেটা যে আপনাকে বলে যে তুমি অ্যাপ্লাই করো, এবং তোমার অ্যাপ্লিকেশন রিভিউ করে তারপর হচ্ছে আমরা ডিসিশন নিব। সো খুব কম কেসেসে কিন্তু এরকম হয় যে প্রফেসর আপনাকে একদম সরাসরি বলে দিচ্ছে আমার কাছে ফান্ড আছে, তুমি আসো। এটা হয় তখনই যখন একদম ওই যে যেটা বললেন যে খুব ভালো একটা কানেকশন ক্রিয়েট হয়ে যায়। সো তখন হচ্ছে প্রফেসর হয়তো আপনাকে নিজে থেকে বলবে যে আই হ্যাভ ফান্ড অ্যান্ড আই ক্যান অফার ইউ ফান্ড, বাট টু অফার ইউ আর এ পজিশন ইউ হ্যাভ
to submit your application first. There is no alternate to it. আপনি যে কোনো প্রফেসরকে মেইল করেন, সবাই কিন্তু আপনাকে একটা কথাই বলবে যে first submit your application, then we will review your application and decide whether we can provide you a funded position or not. So Exactly. আগে যেটা হতো, like say 5 or 10 years ago, when competition was not as much as today, so তখন অনেক কেসেসে প্রফেসর আগে বলে দিত আমার কাছে ফান্ড আছে, তুমি অ্যাপ্লাই করো। বাট এখন যেটা হচ্ছে যে আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে, আপনি অ্যাপ্লাই করলে পরে আপনার আপনার যে অ্যাপ্লিকেশন এবং সিভি সেটা আপনার হচ্ছে একটি কমিটি রিভিউ করে, এবং সেখানে দেখা যায় অনেক আপনার হচ্ছে এরকম অ্যাপ্লিকেশন থাকে। সো সবাইকে রিভিউ করে তারা হয়তো 1 থেকে 3 জনকে নিয়ে থাকে। সো আপনি যদি টিএশিপের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে দেয়ার ইজ নো অল্টারনেট ওয়ে দ্যান দিস। আপনার যদি অ্যাপ্লিকেশন রেজুমে ভালো হয়, আপনার স্কোরস যদি ভালো হয়, তাহলে দেয়ার ইজ এ হাই পসিবিলিটি, সে আপনার স্পিকিং স্কোর এবং হচ্ছে লিসেনিং স্কোর in TOEFL, both of them are above 25. So there is a good possibility that you might secure a teaching assistant position. So you just apply and wait for the decision to come. আর আপনি যদি প্রফেসর আগে আপনাকে কনভিন্স করে যে না, বা আপনাকে যদি ইনডিরেক্টলি বলেও থাকে যে হি হ্যাজ ফান্ড and he is willing for you to apply in the university, so তখন আপনি আরএশিপের জন্য এক্সপেক্ট করতে পারেন। বাট এই মুহূর্তে আমি জানি না যে অ্যাসিস্ট্যান্টশিপ ওখানে একটি অপশন থাকে, আই রিমেম্বার, যে আপনি কি অ্যাসিস্ট্যান্টশিপের জন্য অ্যাপ্লাই করতে চান কি চান না। সো ইফ ইন ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম if there is an option whether it says that you want to apply for an assistantship or not, definitely go for you want to apply for assistantship. That's it. Yeah. আরেকটা কোশ্চেন ছিল ওয়েস ইম্পর্টেন্ট কিনা, আপনার কি ওয়েস করতে হয়েছিল আসিফ ভাই? একমাত্র আমাকে ওয়েস করতে হয়েছিল হচ্ছে what was the name of the university? I forgot. Okay, so there was only one university which actually required me to put the WES score, and আমার ওখানে অ্যাডমিশনও হয়েছিল, আমি বাট সেখানে যাইনি, কারণ আগে আমার কেন্টাকিতে ফান্ডিং অফার চলে আসায় আমি আর অন্য কোথাও ফান্ডিং এর জন্য ওয়েট করিনি। Actually, I applied in 11 universities and I got admission from 9 universities. And the Kentucky was the first university to provide me full fund. And there was still decision pending of funding for 8 another universities. But I didn't wait for them because time was really you already short. accepted. Yeah. And I was preparing for my marriage, so I did not have enough time. ওকে, অলরাইট, গুড টু নো। ঠিক আছে, এরপরে যেটা কোশ্চেন করেছে আনাফ আদিব ভাই, যে সামওয়ান হ্যাজ সিকিউরড অ্যাডমিশন বাট হ্যাজন্ট রিসিভড ফান্ডিং, হোয়াট শুড শি ডু নাও? শুড শি ইমেল প্রফেসর? উইল ইট বি হেল্পফুল? Yes, that's the most important thing. Like if you have secured your fund, if the admission committee or the department hasn't given you any TA position yet, so it actually proves that you don't have any fund yet. So the best thing to do is to email professors and let them know of the university that you have applied for this semester and you have got admission. Now you are just looking for a research assistant position, and আপনি প্রফেসরকে সে আগের মতোই বলেন যে আমার অ্যাডমিশন হয়েছে, আমি দেখেছি তুমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছো, আমি তোমার এই পেপারগুলো পড়েছি, এগুলো আমার খুব ভালো লেগেছে, আমি তোমার আন্ডারে কাজ করতে চাই। So do you have any funded position available? If so, I want to avail that position. Let me know. So just simply be straightforward. আমরা বাংলাদেশে একটা প্রবলেম আছে কি, আমরা যখন মেইল করি, আমরা আসলে অফিসিয়াল মেইলের ফরম্যাটটা সম্পর্কে বুঝি না। আমরা দেখা যায় অনেক কেসেসে একদম অনেক কথা বলার শেষে গিয়ে লাস্টে মেইন কথাটা বলি, কিন্তু মেইল করার কেসেসে আপনাকে হইতে হবে স্ট্রেট, বোল্ড এন্ড হাম্বল। সো আপনি যখনই এভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, প্রফেসরও কিন্তু আপনাকে স্ট্রেট ফরওয়ার্ডই রিপ্লাই দিবে।
ওকে, এবং যদি কারো অ্যাডমিশন হয়ে থাকে ইউনিভার্সিটিতে বাট ফান্ড এখনো সিকিউর না হয়, আপনার পরের স্টেপ হচ্ছে ইউনিভার্সিটির সব প্রফেসর যাদের কিনা আপনার সাথে রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন হয় তাদেরকে আপনি একদিন ব্রেক দিয়ে দিয়ে আপনি মেইল করেন, যে জানান আপনার এখানে অ্যাডমিশন হয়েছে এবং আপনি এখানে আসতে চাচ্ছেন কিন্তু ফান্ডের কারণে আপনি আসতে পারছেন না। সো যদি কোনো ফান্ডেড পজিশন অ্যাভেলেবল থাকে আপনি সেটা নিতে চান। রাইট। সো আর আগের কোশ্চেনটা ওয়েসেটটা আমি একটু খালি অ্যাড করে দেই শেষ করার আগে, যে আসলে আমরা তো আগে থেকেই ইউনিভার্সিটির শর্ট লিস্টিংটা করা শুরু করবো এবং ইউনিভার্সিটির কাজ শুরু করব। ধরেন আপনি 20 ইউনিভার্সিটি শর্ট লিস্ট করেছেন, আপনি যদি শিওর না যে ওয়েস ইউজ করতে হবে কি হবে না, জাস্ট আস্ক দেম, ইমেল দেম ওয়েদার ইউ নিড ওয়েস অর নট, এন্ড দেন আপনি যদি মনে করেন যে আপনার যে ধরেন 20টার মধ্যে 18টা এসছে যেটা ওয়েস করতে হবে না, আপনার যে দুইটা ওয়েস করতে হবে ওগুলা কি আসলে ইম্পর্টেন্ট কিনা আপনার জন্য, যদি মনে করেন ইম্পর্টেন্ট তাহলে ওয়েস্ট করবেন, যদি মনে করেন না এটা ওয়ে আপনার কাছে তেমন ইম্পর্টেন্ট না তাহলে ওয়েস্ট করবেন না। ইটস ভেরি সিম্পল, রাইট? All right, we have almost come to the end of this wonderful program. আমরা আবারও ইসেবের পক্ষ থেকে, এডুকেশন ইউএস এর পক্ষ থেকে আমি হাসিব ভাইকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি যে বেচারা এত সকালে উঠে কষ্ট করে আমাদের জয়েন করেছেন। ও আরেকটা লাস্টে এসছে, please explain the role of grad coordinator for admission and funding. In addition, how to approach a grad coordinator as he is also a professor. There you Okay. go. Last question. Yeah. Hasib bhai. সো আমি যতটুকু নর্মালি জানি যে আপনি গ্র্যাড কোঅর্ডিনেটরকে আপনি মানে অ্যাপ্রোচ করবেন হচ্ছে টু নো ইফ দেয়ার ইজ এনি টিএ পজিশন অ্যাভেলেবল or to know if there is any graduate fellowship available which actually will cover your tuition fees and will also give you some stipends to go forward. সো আমি এক থেকে দুবারই আমি গ্র্যাড কোঅর্ডিনেটরকে আমি অ্যাপ্রোচ করেছিলাম এবং আমার ক্ষেত্রে কথাই ছিল যে যদি জাস্ট জানা যে সেখানে কোনো টিএ পজিশন অ্যাভেলেবল আছে কিনা অথবা কোনো গ্র্যাজুয়েট ফেলোশিপ আছে কিনা যেটার জন্য আমি অ্যাপ্লাই করতে পারি এবং হুইচ উড হ্যাভ অ্যাকচুয়ালি কভার্ড মাই হোল টিউশন ফিজ অ্যান্ড অলসো গিভ মি সাম স্টাইপেন্ডস। বাট আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনি করবেন তখনই যখন ধরেন আপনার অ্যাডমিশন হয়ে গিয়েছে বাট কোনো কারণে হয়তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশন আপনার যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না। সো তখন আপনি গ্র্যাড কোঅর্ডিনেটরকে আপনি একটা মেইল দিতে পারেন যে দেখো আমি এখানে অ্যাডমিশন নিয়েছি, আমার এখনো ফান্ড হয়নি কিন্তু আমার আসলে ফান্ডের দরকার ছিল কিন্তু সো ডু ইউ হ্যাভ এনি অপরচুনিটি ইন মাইন্ড ফর উইচ আই ক্যান অ্যাপ্লাই অ্যান্ড উইচ উড অ্যাকচুয়ালি ওয়েভ মাই টিউশন ফিজ অ্যান্ড গিভ মি সাম স্টাইপেন্ড টু সার্ভাইভ অ্যান্ড স্টাডি। সিম্পল। Good. Yeah. তোফা, আপনার কোশ্চেনটা আমি পড়েছি। আপনি ফল 2020 তে অ্যাপ্লাই করতে চান, আপনি জিআরই টোফেল স্কোর নিয়ে এবং তেমন কোনো রিসার্চের উপর কাজ করেননি, আপনি কি প্রফেসরকে লিখবেন কিনা? আই পার্সোনালি থিংক যে আসলে আপনার কাছে কিছু তো থাকতে হবে যেটা দিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন প্রফেসরকে আসলে, ঠিক আছে? সো হাসিব ভাই, আপনার যদি এটা জাস্ট খুব শীঘ্রই করে আমরা উইল র‍্যাপ আপ। ওকে, আচ্ছা, ফল 2021 আমরা যারা ইউএসএ তে আছি আমরা আসলে রিয়েলাইজ করতেছি যে 2020 এবং আমরা আসলে শিওর না 2021 এর কি অবস্থা, বাট এই মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু একটা খুব ভালনারেবল অবস্থায় আছে এন্ড ইউএসএ খুব বাজে একটা অবস্থা আছে। হ্যাঁ, সো ফল 2020 তে যেমন আমি হাইলি স্কেপটিক্যাল যে কতজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ফলে ইউএসএ তে ঢুকতে পারবে, কারণ এখন পর্যন্ত আপনার এয়ারলাইন্স গুলো তো খুলেই নেই এবং হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে আমি জানি যে তারা কিন্তু হচ্ছে এমপ্লয়মেন্ট লাইক হায়ারিং কিন্তু ক্লোজ করে দিয়েছে, শাটডাউন করে দিয়েছে। যাচ্ছে আর কি মোট কথা। হ্যাঁ, হায়ারিং কিন্তু তারা ক্লোজ করে দিয়েছে সেই মার্চ থেকে। সো ফল 2021 ইজ এ গুড অপশন আপনার কাছে, যেহেতু প্রায় মোর দ্যান 1 ইয়ার টাইম আছে। সো আপনি অ্যাটলিস্ট আপনি ট্রাই করেন যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা নিয়ে নিতে, মাশফিক ভাই যেটা বললেন যে আপনি চাইলে সেটা অনলাইনে নিতে পারবেন এবং জিআরই কেসে আপনি যেটা প্রফেসরকে বলতে পারেন যে দেখো আমি এখন তো এই মুহূর্তে দিতে পারছি না বাট আই হ্যাভ ইন মাইন্ড দ্যাট আই উইল সিট ফর জিআরই ইন সেপ্টেম্বর অর অক্টোবর। এক্স্যাক্টলি, আপনি এটা অ্যাটলিস্ট জানান এবং যেহেতু আপনার ধরেন
পেপারও নেই, জিআরইও নাই, টোফেলও নাই। সো আপনি ফোকাস করেন প্রফেসরের ওয়ার্কের উপর। আপনি ট্রাই করেন প্রফেসরের রিসেন্ট কাজগুলো খুব ভালো করে পড়া। কারণ কি যে আমরা আন্ডার গ্র্যাডে যে সমস্ত কোর্সেস পড়ে আসি আর গ্র্যাড লেভেলে এসে যে সমস্ত রিসার্চ করতে হয় তাদের মাঝে কিন্তু ডিফারেন্স অনেক বেশি। সো আপনাকে ওই এক্স্যাক্টলি। পেপারগুলোর পিছনেও কিন্তু বেশ ভালো একটা টাইম আপনাকে স্পেন্ড করতে হবে। সো আপনি সেগুলো পড়ে একটা ভালো আইডিয়া ডেভেলপ করেন, তারপর প্রফেসরকে মেইল করেন। সো there is a possibility that something might good happen to you. গুড, থ্যাংক ইউ হাসিব ভাই। এবার ফাইনালি আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি, অ্যাপ্রিসিয়েশন করছি আমি এবং এডুকেশন এর পক্ষ থেকে আপনি জয়েন করেছেন আমাদের। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ইনসাইটফুল সেশন ফর দ্য স্টুডেন্টস। ইভেন আই লার্ন সো মেনি থিংস। আই ওয়াজ ওয়ান্ডারিং যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন, এবং আই হ্যাভ লার্ন সো মেনি থিংস। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ যে আপনি অনেক সেফ থাকবেন এবং যে টাইমটা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সেফ থাকবেন। থ্যাংক ইউ এগেইন। With this wonderful thought and thinking, I'm finishing this session. Thank you so much for joining. Thank you for inviting me. Actually আমি দেখতাম আমাদের ইউনিভার্সিটিতে সব হেভিওয়েট মানুষজন ইসাবের সাথে থাকতো। আমি আসলে কোনোদিন এরকম জায়গায় যাইও না, তো এখন হচ্ছে আপনারা আমাকে স্পিকার হিসেবে নিয়ে আসেন। সো আই ওয়াজ রিয়েলি ওয়ারিড। পরে মনে হলো না থাক, অ্যাট লিস্ট আমি নর্মালি আমাকে বাংলাদেশ থেকে এখনো প্রচুর স্টুডেন্ট মানে লাইক আমার এআইইউবি স্টুডেন্ট, বুয়েটের জুনিয়র্স অনেকে, তারা অনেকে আমাকে অ্যাপ্রোচ করে যে গ্র্যাড লাইফে কিভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত। আমি অনেক স্টুডেন্টকে ইনফ্যাক্ট জিআরই টোফেলের জন্য নর্মালি ফ্রিতে অনেক টিপস দেই যে এইভাবে পড়ো, এই ম্যাটেরিয়ালস গুলো পড়ো। কারণ আসলে আমি যে এখানে আসছি মানুষের দোয়া নিয়ে আসছি। সো আই ওয়ান্ট টু গিভ সামথিং ব্যাক, সো যাতে মানুষ নিজেরা তাদের ক্যারিয়ার করতে পারে। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু এনিথিং মোর ইনসাইটফুল, don't hesitate to knock me. So yeah, thank you. All right, good night everyone এবং have a good day. Hasib bhai, bye. Okay bhai, thank you, Allah Hafiz, bye. Allah Hafiz, Allah.